ব্যাংক প্রস্তুতির আজকের আলোচনায় বাংলা গদ্য রীতির সূচনা এবং গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রয়াস এবং কবিদের সম্পর্কে আলোচনা করব। পুরোদরে বাংলা কোর্স শেষ করা মিশনে আপনাকে স্বাগতম। আজকে 13তম দিন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যেহেতু কবিদের নিয়ে আলোচনা। দেখতে দেখতে আমরা 13তম দিনে পদার্পণ করলাম। আসলে 13তম দিনে পদার্পণ করা আসলে খুব একটা সহজ কোনো বিষয় নয়। 13 দিন ধরে লাগাতার পড়ার টেবিলে বসে থাকা খুবই কষ্টসাধ্য। যে ভালো কিছু করতে চাই তাই শুধুমাত্র পারবি। তো আসুন আজকে প্রথমে বাংলা গদ্য রীতির সূচনা সম্পর্কে জানি। বাংলা গদ্য রীতির সূচনা। বাংলা গদ্য রীতির প্রথম নিদর্শন হলো বাংলা তালে গদ্য রীতির প্রথম নিদর্শন পাওয়া যায় 1555 খ্রিস্টাব্দে আসামের রাজার প্রতি কুচবিহারের রাজা লিখিত একটি পত্রের মাধ্যমে। বাংলা গদ্য রীতির রচনার প্রথম প্রয়াস সপ্তদশ শকে দোম অ্যান্টনিও রচিত ব্রাহ্মণ রোমান্স ক্যাথলিক সমবাদ এর মাধ্যমে। বাংলা গদ্য রীতিতে বাংলা গদ্য রীতি প্রথম রচনা প্রকাশিত হয় ম্যানুয়েল দা আসুম্পাসাউ রচিত কুপার শাস্ত্রের অর্থভেদ। কুপার শাস্ত্রে কি অর্থভেদ? কুপার শাস্ত্রের অর্থভেদ 1734 সালে ভয়লেন নগরী বর্তমান গাজীপুরে রচিত হয়। তার মানে এই যে কি করা হয়, কুপার শাস্ত্রের অর্থভেদ 1734 সালে বর্তমান গাজীপুরে, তখনকার নাম ছিল ভয়লেন নগরী, রচিত হয়। এবং 1743 সালে বাংলা পর্তুগালের রাজধানী লিসবন থেকে বাংলা ভাষা কিন্তু রোমান হরফে রচিত হয় এই কুপার শাস্ত্রের অর্থভেদ। আর বাংলা ব্যাকরণের এর রচনা হয় কিন্তু 1743 সাল থেকে। আচ্ছা, মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য ছিল ধর্ম প্রধান। এটা কিন্তু পূবালী ব্যাংক লিমিটেড অফিসার 2010 সালে এসেছিল। শ্রীরামপুর মিশন। উইলিয়াম কেরি, জেমস ওয়াট ও জন ওয়াট কর্তৃক 1800 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত করেন। আচ্ছা, এই 1800 খ্রিস্টাব্দে জেমস ওয়াটের তত্ত্বাবধানে শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এই জেমস ওয়াটের তত্ত্বাবধানে কি হয়, একটা শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর মিশন হতে প্রকাশিত প্রথম গ্রন্থ মঙ্গল সমাচার মাইতীয় রচিত। তাহলে শ্রীরামপুরের প্রথম যে প্রকাশিত হয় সেটা হচ্ছে মঙ্গল সমাচার মাইতীয় রচিত। মূলত একটি প্রচার কাব্য। এর আধুনিক অনুবাদ হচ্ছে কেরি, প্রকাশকাল হচ্ছে 1800 সাল। 1809 সালে ধর্মপুস্তক নামে পূর্ণাঙ্গ বাইবেলের প্রথম অনুবাদক প্রকাশিত হয় শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে। এটা হচ্ছে 1809 সালে। 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে জন ক্লার্ক মার্শম্যান এর সম্পাদনায় বাংলা ভাষার প্রথম সাময়িকী পত্র দিগদর্শন প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রথম সাময়িকী পত্র নাম কি বাবা? দিগদর্শন। 1818 খ্রিস্টাব্দের মে মাসে জন ক্লার্ক মার্শম্যান এরই সম্পাদনায় প্রকাশিত হয় বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র, এটা হচ্ছে সমাচার দর্পণ। তাহলে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। আর বাংলা ভাষায় প্রথম সাময়িকী পত্র হচ্ছে কি? দিগদর্শন। ফোর্ট উইলিয়াম কলেজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 1800 খ্রিস্টাব্দে 10 জুলাই লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠান করেন। তাহলে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠান করেছে লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালের মে মাসে। উইলিয়াম কেরি ছিলেন বাংলা বিভাগের অধ্যক্ষ। তাহলে বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন হচ্ছে উইলিয়াম কেরি। এছাড়াও ছিলেন 2 জন পণ্ডিত ও 6 জন সহকারী পণ্ডিত। কলেজটি বন্ধ হয় 1854 সালে লর্ড ডালহৌসির শাসনামলে।
ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ হচ্ছে 1801 থেকে 1815 সাল পর্যন্ত। এই সময় 8 জন লেখকের গুরুত্বপূর্ণ 13টি গ্রন্থ প্রকাশিত হয়। কি কি ছিল দেখে আসি। উইলিয়াম ক্যারির প্রথমে 1793 সালে ধর্ম প্রচারের ব্রত নিয়ে ভারতে আসেন উইলিয়াম ক্যারি। এই 1793 সালে ধর্ম প্রচারের ব্রত নিয়ে ভারতে আসেন উইলিয়াম ক্যারি এবং 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেন। প্রথম প্রকাশিত রচনা মঙ্গল সমাচার মতীয় শ্রীরামপুর মিশন থেকে। এই কিন্তু শ্রীরামপুর মিশনও 18 সালে খুলেছিল। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ রচনা দুটি হলো, এক হচ্ছে কথোপকথন এবং দুই হচ্ছে ইতিহাসমালা। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ রচনা আছে কথোপকথন এবং ইতিহাসমালা। রামরাম বসু, তিনি উইলিয়াম ক্যারির বাংলা ফার্সি শিক্ষক ছিলেন। এই যে উইলিয়াম ক্যারি আসলো, এরই বাংলা এবং ফার্সি শিক্ষক ছিলেন হচ্ছে রামরাম বসু, যার কারণে একে ক্যারি সাহেবের মুন্সি হিসেবে অভিহিত করা হয়। মানে ক্যারি সাহেবের মুন্সি হিসেবে কি করা হয়? অভিহিত করা হয়। তাকে নিয়ে প্রথম নাথ বিশি রচনা করেন যেমন নন্দিত উপন্যাস ক্যারি সাহেবের মুন্সি। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সহকারী পণ্ডিত ছিলেন। তাহলে রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সহকারী পণ্ডিত ছিল। ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্য হিসেবে তিনি দুটি গ্রন্থ রচনা করেন। একটা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটি 1801 সালে। এটি আধুনিক যুগের ও গদ্য লেখার প্রথম জীবনী গ্রন্থ। লিপিমালা, এটি বাংলা সাহিত্য পত্র সাহিত্য। লিপিমালা হচ্ছে প্রথম বাংলা পত্র সাহিত্য কোটি লিপিমালা। বাংলার প্রথম পত্র সাহিত্য হচ্ছে লিপিমালা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম ক্যারি অন্যতম প্রধান সহকারী ও কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে দায়িত্ব পালন করেন। তাহলে উইলিয়াম ক্যারির এই যে উইলিয়াম ক্যারি আসলো, অধ্যক্ষ উইলিয়াম ক্যারি আসলো, উইলিয়াম ক্যারির অন্যতম প্রধান সহকারী ও কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কলেজ কর্মশালা 4টি সহ মোট 5টি গ্রন্থ রচনা করেন। এগুলো হলো 32 সিংহাসন, সংস্কৃত গ্রন্থ দাত্রিং সহৎপুত্তলিকা গ্রন্থের বাংলা অনুবাদে 32 সিংহাসন। এটা কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের। হিতোপদেশ, রাজাবলী, প্রবোধচন্দ্রিকা এবং বেদান্ত চন্দ্রিকা। এই বেদান্ত চন্দ্রিকা 1815 সালে রাজা রামমোহন রায় কর্তৃক রচিত একেশ্বরবাদী রচনা বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সারের জবাবে রচিত বিচারমূলক রচনা। তাহলে এই রাজা রামমোহন রায় হচ্ছে বেদান্ত গ্রন্থ আর বেদান্ত সার দুটি একেশ্বরবাদী রচনা লেখেন। তারই জবাবে বিচারমূলক রচনা লেখেন বেদান্ত চন্দ্রিকা 1815 সালে। এই 1815 সালে কিন্তু রাজা রামমোহন রায় বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার রচনা করেন। তারই জবাব দেয় হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বেদান্ত চন্দ্রিকা নামে 1815 সালে। আচ্ছা, কলেজ থেকে প্রকাশিত অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো লোকনাথ শর্মা রচিত হিতোপদেশ, তারিণী চন্দ্র মিত্র অনুদিত ওয়ারেন্টল ফেবুলিস্ট। আচ্ছা, রাজীব লোচন মুখোপাধ্যায় রচিত মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্রং, চণ্ডীচরণ মুন্সী রচিত তোতা ইতিহাস 1805 সালে যেটা হয়, হরপ্রসাদ রায় রচিত পুরুষ পরীক্ষা। এগুলো হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত হয়। হিন্দু কলেজ 1718 সালের 20 জানুয়ারি ডেভিড ইয়ার, রাজা রামমোহন রায় এবং রাজা রাধাকান্ত দে প্রমুখের প্রয়াসে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 1855 সালের 15 জুন কলেজটি প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। বাংলা সাহিত্যে হিন্দু কলেজের প্রধান প্রভাব ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠী। তাহলে বাংলা সাহিত্যে হিন্দু কলেজের প্রধান প্রভাব ছিল হচ্ছে কি ইয়ং বেঙ্গল গোষ্ঠী। আর এই বেঙ্গল গোষ্ঠীর প্রধান আসলে হচ্ছে, আর এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মূল কেন্দ্রবিন্দু ছিলেন হেনরি লুই ভিভিয়ান। হেনরি লুই ভিভিয়ান আসলো ওই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কেন্দ্র লোক আসলে হেনরি লুই ভিভিয়ান বা ডিওরোজিওর আদর্শের অনুসারী ইয়ং বেঙ্গল নামে খ্যাত। ডিওরোজিওর আদর্শের অনুসারীরা ইয়ং বেঙ্গল নামে খ্যাত। তার মানে এই আদর্শে যারা অনুসারী আসলো তারাই সব কটা কি ইয়ং বেঙ্গল নামে খ্যাত হয়েছে। এর গোষ্ঠীর মধ্যে ছিলেন প্যারামিত চন্দ্র, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, শরৎচন্দ্র ঘোষ, রাধানাথ শিকদার, গোপীচন্দ্র বসাক, অমৃতলাল প্রমুখ। এই কলেজ থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ পঞ্জিকা জ্ঞানান্বেষণ,
ইউ ইনকুরিয়ার, হিন্দু পেনিয়ার, দ্য বেঙ্গল স্পেকটাটর। আচ্ছা, এখন আসি বাংলা গদ্যরীতির প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ লেখকবৃন্দ। বাংলা গদ্যবৃত্তির যে প্রাথমিক পর্যায়ে যে লেখকবৃন্দগুলো আসলো, এই লেখকবৃন্দের নাম: রাজা রামমোহন রায়, অনেকবার শুনছি, 1772 সাল থেকে 1833 সাল পর্যন্ত টোটাল প্রায় 61 বছর জীবিত ছিলেন। 61 বছর। জন্ম সাল হচ্ছে 1732 এবং মৃত্যু সাল হচ্ছে 1833। ব্যক্তিগত বুঝি তিনি বিশিষ্ট সমাজ, ধর্ম এবং শিক্ষা সংস্কারক, প্রাবন্ধিক, অনুবাদ এবং সম্পাদক ছিলেন। রাজা রামমোহন রায়ের ছদ্মনাম ছিল শিবপ্রসাদ রায়। রাজা রামমোহন রায়ের ছদ্মনাম হচ্ছে কি? শিবপ্রসাদ রায়। গুরুত্বপূর্ণ শিক্ষাকর্ম: এক ঈশ্বরবাদের চেতনা প্রচারের উদ্দেশ্যে 1818 সালে ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন। তার মানে এই রাজা রামমোহন রায় আসলে কি? এক ঈশ্বরবাদী চেতনার উদ্দেশ্য আসলেন। 1829 সালে তারই প্রয়াসে লর্ড উইলিয়াম বেন্টিং শিরোধাহ প্রথার বিলোপ ঘটান। এই 1829 সালে তারই প্রয়াসে, মানে এই রাজা রামমোহন রায়ের প্রয়াসে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথার বিলোপ ঘটায়। আর এখন গুরুত্বপূর্ণ রচনা, প্রথম প্রকাশিত রচনা হচ্ছে তুফাল উল মুহাহিদ্দিন, আরবি ভূমিকায় ফার্সি ভাষায় রচিত এক ঈশ্বরবাদী রচনা, যার অর্থ এক ঈশ্বরবাদীদের প্রতি উপহার। প্রথম রচনা বেদান্ত গ্রন্থ, তার প্রকাশিত 1815 সালে। কিন্তু এটা বেদান্ত গ্রন্থ তার প্রকাশিত প্রথম বাংলা রচনা হচ্ছে কি? বেদান্ত গ্রন্থ তার প্রকাশিত প্রথম বাংলা রচনা, পাঠ্যপুস্তকের বাইরে প্রথম বাংলা প্রবন্ধ। আচ্ছা, বেদান্ত সার এক ঈশ্বরবাদী এই রচনা বেদান্ত গ্রন্থের সংক্ষিপ্ত, মানে বেদান্ত গ্রন্থ এই সংক্ষিপ্ত হচ্ছে কি? বেদান্ত সার। এটা 1815 সালে। ভট্টাচার্যের সহিত বিচার। ভট্টাচার্য মানে ওই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে কি করা কয় বেদান্ত চন্দ্রিকা লিখেছিল, তারই জবাবে আবার লেখা হচ্ছে ভট্টাচার্যের সহিত বিচার, মানে 1700 এই যে বেদান্ত চন্দ্রিকা লিখেছিল হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা লিখেছিল হচ্ছে 1815 সালে। এরই জবাবে রাজা রামমোহন রায় এখন লেখে হচ্ছে, সেটা হচ্ছে ভট্টাচার্যের সহিত বিচার নামে আরেকটা গ্রন্থ রচনা করেন। গোস্বামীর সহিত বিচার, তারপরে বাংলা গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। এটা বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1826 সালে, এটা বাঙালি রচিত প্রথম বাংলা গ্রামার। গৌড়িয়া ব্যাকরণ 1833 সালে লিখেছে, সেটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত গৌড়ীয় ব্যাকরণ রাজা রামমোহন রায়ের বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ, যা কলকাতা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত হয়। সাম্রাজ্য পত্রিকা, ব্রাহ্মণ সেবদী, তারপরে সংবাদ কুমুদি, মিরাদ উল আখড়া, উপাধি দেয় রাজা উপাধি। 1830 সালে নামে মাত্র মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে ইংল্যান্ডের নিজ প্রতিনিধি হিসেবে প্রেরণকালে এই উপাধি দান করেন। তাহলে এরা হচ্ছে সংবাদ কুমুদি, ব্রাহ্মণ সেবদী, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের সম্পাদনা করেন। এখন আসি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ব্যক্তিগত পরিচিতি: প্রমোদ চরণ নাথ, লেখক পরিচিতি, লেখক, সাংবাদিক, কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের অন্যতম নেতা। সম্পাদিত পত্রিকা হচ্ছে সমাচার চন্দ্রিকা, রক্ষণশীল হিন্দু সমাজের মুখপত্র হিসেবে প্রকাশিত পত্রিকা। গুরুত্বপূর্ণ রচনা: কলকাতায় কমলালয়, এগুলো তেমন একটা দরকার নাই। নববিলাস, এইটি নববিলাসের দ্বিতীয় খণ্ড। ঈশ্বরচন্দ্র গুপ্ত খুবই গুরুত্বপূর্ণ। 1812 সালে জন্মগ্রহণ করেন এবং 1859 সালে মৃত্যুবরণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1812 সালে জন্মগ্রহণ করেন এবং 1859 সালে মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত তথ্য: কবি, গুপ্ত কবি ঈশ্বর গুপ্ত। তাহলে এই গুপ্ত কবি পরিচিতি আরেকটা নাম হচ্ছে কি? গুপ্ত কবি এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত। ছদ্মনাম: ভ্রমণকারীর বন্ধু, সাহিত্য সংস্কৃতি, যুগ সন্ধিক্ষণের কবি। তাহলে যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত সাগরকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। তারপর ছদ্মনাম হচ্ছে ভ্রমণকারীর বন্ধু, পরিচিত গুপ্ত কবি বা ঈশ্বরগুপ্ত নামে ডাকা হয়, গুপ্ত কবি নামে ডাকা হয়। আবার ছদ্মনাম হচ্ছে ভ্রমণকারী বন্ধু, সাহিত্য স্বীকৃত যুগ সন্ধিক্ষণের কবি।
গুরুত্বপূর্ণ রচনা কবিতা। এর কবিতা আসলো কে, বাঙালির মেয়ে, স্বদেশ, নীলকর, তপসেমা ও আনারস। জীবনী গ্রন্থ কবি ভারতচন্দ্র রায় ও তার জীবনী গ্রন্থ লেখে। সংবাদ পত্রিকা ছিল সংবাদ প্রভাকর। তারপর অন্যান্য হচ্ছে সংবাদ রত্নাবলী, সংবাদ ছোড়া, সাধুরঞ্জন এবং পার্শ্বনিরণ নামে রাজা রামমোহন রায়ের একটি প্রবন্ধ রচনা আছে তার। প্যারামিড চন্দ্র, এই প্যারামিড চন্দ্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছদ্মনাম হচ্ছে ঠেক চাঁদ ঠাকুর। এই প্যারামিড চন্দ্রের ছদ্মনাম হচ্ছে ঠেকচাঁদ ঠাকুর। প্যারামিড চন্দ্রের জন্মগ্রহণ 1814 সালে এবং মৃত্যুবরণ 1883 সালে। তিনি এই নামে বাংলা আলালে ঘরে দুলাল রচনা করেন। এই আলালে ঘরে দুলাল লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্যারামিড চন্দ্র। উপাধি ডিফেন্স অফ বেঙ্গল, এই আলালে ঘরে দুলাল লেখার জন্য পাশে মনে হয়। সাহিত্যের স্বীকৃতি, বাংলা সাহিত্যের প্রতিকৃত, বাংলা সাহিত্যের বাংলা উপন্যাসের প্রতিকৃত হচ্ছে কি প্যারামিড চন্দ্র। বাংলা সাহিত্যের প্রতিকৃত হচ্ছে কি প্যারামিড চন্দ্র। হিন্দু কলেজের ছাত্র অবস্থায় ইয়ং বেঙ্গল গোষ্ঠীর গুরু ডিওরজির অন্যতম শিষ্য ছিলেন এই প্যারামিড চন্দ্র। ডিওরজি ওদের হিন্দু কলেজ যেটা প্রতিষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ রচনা, আচ্ছা তার গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে আলালে ঘরের দুলাল। এটি বাংলা ভাষার প্রথম সাহিত্য, এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস। রচনাটি 1854 সাল থেকে মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং 1858 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি ব্যবহৃত কলকাতার কথ্য ভাষা আলালি ভাষা নামে খ্যাত। দ্য স্পিরিট চাইল্ড নামে ইংরেজিতে অনুদিত হয়। গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বাবুরাম, মতিলাল, মোকাজান মিয়া বা ঠকটাচা, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ঠক চরিত্র এই ঠকচাটা। অন্যান্য গুরুত্ব মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, বামা তোষিনী, আধ্যাত্মিকতা, দা জামিনদার অ্যান্ড রয়ার্স এই গ্রন্থের জন্য রিভার্স জেমস লর্ড কর্তৃক ডিফেন্স অফ বেঙ্গল উপাধিতে ভূষিত করা হয়। দা জামিনদার অ্যান্ড রয়ার্স। সম্পাদিত পত্রিকা, মাসিক সম্পাদিত পত্রিকা আছে। সহযোগিতায় ছিলেন হিমালয়ের উচ্চতা পরিমাপকারী বাঙালি গণিতবিদ রাধানাথ শিকদার। আছে মদন মোহন তর্কালঙ্কার। ব্যক্তিগত তথ্য হচ্ছে কাব্য রত্নাকার বা তর্কালঙ্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ছিলেন এই মদন মোহন তর্কালঙ্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ছিলেন। ঈশ্বরচন্দ্রের সহযোগিতায় প্রতিষ্ঠা করেন ছাপাখানা সংস্কৃত যন্ত্র, যেখান থেকে অন্নদামঙ্গল কাব্য প্রথমবারের মতো প্রকাশিত হয়। রচনা শিশু শিক্ষা। গুরুত্বপূর্ণ পঙ্ক্তি, পাখি সব করে রব, রাতি পোহাইলো, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এগুলো হচ্ছে শিশু শিক্ষা রচনা। আচ্ছা, অক্ষর কুমার দত্ত, ব্যক্তিগত দত্ত সতেন্দ্র দত্ত এর দাদা। সম্পাদিত পত্রিকা তত্ত্ববোধিনী, সবার মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিল অক্ষর কুমার দত্ত। আচ্ছা, এখন দ্বিতীয় ভাগ, ওরা 11 জন। দ্বিতীয় ভাগে প্রথম ভাগ আলোচনা করা হলো এবং দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করবো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, কায়িকবাদ, মীর মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর এ পর্যন্ত আলোচনা করব। এবং পরবর্তী পাঠে আমরা কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, রুকিয়া সাখাওয়াত হোসেন, ফররুখ আহমেদ সম্পর্কে আলোচনা করব। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন, ধৈর্য সহকারে পড়তে থাকুন। আমি পড়েছি, আপনারা শুনতে থাকুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালে এবং মৃত্যুবরণ করেন 1891 সালে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মগ্রহণ হচ্ছে 1820 সালে এবং মৃত্যুবরণ হচ্ছে 1891 সালে। ব্যক্তিগত তথ্য, ছদ্মনাম, পশ্চিমবঙ্গের মেদিনী জেলার বীরসিংহ গ্রামে তার জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। উপাধি, 1839 সালে 19 বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তাহলে এই বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। 1839 সালে কারণ 20 বছর বয়সে 1820-এ জন্মগ্রহণ করছেন এবং 1839-এ বিদ্যাসাগর উপাধি লাভ করছেন 19 বছর বয়সে। সাহিত্য স্বীকৃতি, বাংলা গদ্যের জনক বলা হয়। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু বাংলা গদ্যের জনক বলা হয়। বিজ্ঞান শিল্পসম্মত গদ্য রীতির জনক বলা হয়। বাংলা বিরাম চিহ্নের প্রবক্তা বলা হয়। তাহলে এই সাহিত্য স্বীকৃতি হচ্ছে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, শিল্পসম্মত গদ্য রীতির জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, আবার বাংলা বিরাম চিহ্নের প্রবক্তা বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। গুরুত্বপূর্ণ রচনা, অনুদিত গ্রন্থ হচ্ছে অনুদিত গ্রন্থ। এখানে
বেতাল পঞ্চবিংশতি, আর জীবন রচিত বেতাল পঞ্চবিংশতি হিন্দি ভাষার কবি লালুদির রচিত বৈতালি পৈশাচী থেকে অনুবাদ করেছে বেতাল বংশ পঞ্চবিংশতি। এর প্রথম অনুবাদক লেখকের প্রথম মুদ্রিত গ্রন্থ। এই গ্রন্থে বিরাম চিহ্নের যথাযথ, তাহলে বেতাল পঞ্চবিংশতিতে বিরাম চিহ্নের প্রথম যথাযথ ব্যবহার করেন হচ্ছে কি এই যে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জীবন রচিত চেম্বার্সের বায়োগ্রাফির অনুবাদ শকুন্তলা, তারপরে সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, তারপরে কথামালা, এগুলো হচ্ছে কি অনুদিত গ্রন্থ। এখন আসি মৌলিক গ্রন্থ আছে, এগুলো অনুদিত মানে অনুবাদ করেছে সেগুলো গ্রন্থ। অনুদিত গ্রন্থে বেতাল পঞ্চবিংশতি, জীবন রচিত, শকুন্তলা, তারপরে সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, কথামালা, এগুলো অন্য লেখকের মানে অনুবাদ বাংলা অনুবাদ করে এনেছে। মৌলিক গ্রন্থ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে নিজে লিখেছে, সেটা হচ্ছে 5টা। হচ্ছে প্রভাতী সম্ভাষণ, এটি আধুনিক যুগের শেষ শোকগাথা। বিধবা বিবাহ প্রচলিত হওয়ার উচিত কিনা এতদি সংক্রান্ত প্রস্তাব। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদি সংক্রান্ত প্রস্তাব। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, এগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। শিশুশিক্ষা গ্রন্থ হচ্ছে বর্ণ পরিচয়, বোধোদয়, এগুলো হচ্ছে শিশুশিক্ষা গ্রন্থ। এখন আসি ব্যাকরণ গ্রন্থ। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ গ্রন্থ লিখেছে, সেটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কুমুদি, ব্যাকরণ আছে, কুমুদি আছে, জীবনী গ্রন্থ আছে, আত্মরচিত অসমাপ্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মরচিত একটা আছে কি, সেটা কি অসমাপ্ত। সম্পাদিত হচ্ছে সর্বসুভকারী, সম্পাদিত হচ্ছে সর্বসুভকারী। এখন দেখি ব্যাংকে বিগত সালে ব্যাংকে কিগুলো প্রশ্ন আসছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী, সেটা হচ্ছে কি আত্মরচিত। ব্রজবিলাস কোন গ্রন্থের রচিতা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ব্রজবিলাসের আরেকটা নাম হচ্ছে ওই যে ভ্রান্তিবিলাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? মৌলিক গ্রন্থ মানে নিজে লিখেছে হচ্ছে শান্তকুলা, বাঙালির ইতিহাস, ভ্রান্তিবিলাস, এগুলো লিখেছে অনুবাদ গ্রন্থ। আর হচ্ছে প্রভাত সম্ভাষণ হচ্ছে কি মৌলিক গ্রন্থ। বর্ণ পরিচয় লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন আসি মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তের অনেক কয়টা নাম আছে। এর ছদ্মনাম হচ্ছে টিমোথি পেনপয়েম। পরিচিত যে দত্ত কুলম্ভব কবি। সাহিত্যিক স্বীকৃতি, বাংলা সাহিত্যের প্রথম বিপ্লবী কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক নাট্যকার এই মাইকেল মধুসূদন দত্ত, প্রথম সার্থক নাট্যকার, প্রথম সার্থক বিপ্লবী কবি, প্রথম সার্থক কমেডি ও ট্র্যাজেডি রচয়িতা। কমেডি এবং ট্র্যাজেডি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় সনেট এবং চতুর্দশপদী কবিতার প্রবর্তক, তার মানে চতুর্দশপদীর প্রবর্তক হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত। বাংলার প্রথম ও সার্থক মহাকবি এই রবীন্দ্রনাথ ঠাকুরই বাংলার প্রথম ও সার্থক মহাকবি। আবার তাহলে বলি তার সাহিত্যের স্বীকৃতিগুলান। বাংলা সাহিত্যের প্রথম বিপ্লবী কবি, প্রথম সার্থক নাট্যকার, প্রথম সার্থক কমেডি ও ট্র্যাজেডি রচয়িতা, বাংলা ভাষার সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতার প্রবর্তক, বাংলা ভাষার প্রথম ও সার্থক মহাকবি। 1843 সালে 19 বছর বয়সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তাহলে এই জন্মগ্রহণ হচ্ছে 1824 সালে এবং মৃত্যুবরণ করেন 1873 সালে। তাহলে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 সালে এবং মৃত্যুবরণ করেন 1873 সালে। 1843 সালে 19 বছর বয়সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং হিন্দু কলেজে তার ছাত্রত্ব বাতিল হয়। মাইকেল মধুসূদন দত্ত যখন হিন্দু ধর্ম গ্রহণ করেন তখন তার কি হয়? ছাত্রত্ব বাতিল করে দেয়। প্রথম বাংলা রচনা কবিতা বর্ষাকাল হিন্দুকালে ছাত্র অবস্থায় রচনা করেন। এই মাইকেল মধুসূদন দত্তের প্রথম রচনা হচ্ছে কবিতা হচ্ছে বর্ষাকাল, হিন্দু অবস্থায় মানে রচনা করেন। ইংরেজি সাহিত্য তারপরে চলে যায়, বিলাতে চলে যায়, তখন তার ইংরেজি সাহিত্য লেখেন দ্য ক্যাপিটাল লেডি,
1849 সালে মাদ্রাসে অবস্থানকালে, যখন মাদ্রাসা ছিল তখন, ইংরেজি পৃথ্বীরাজ চৌহান ও সংযুক্ত কার্পণ্য বিষয়ক এই কাব্যকাহিনী রচনা ও প্রকাশ করেন। ভিশন অব দ্য পাস্ট 1849 সালে ক্যাপ্টেন লেডির সাথে একত্রে এই খণ্ড কাব্যটি প্রকাশিত হয়। রাজিয়া সুলতান মিশনের কন্যা সজলতা রাজিয়াকে নিয়ে ইংরেজিতে রচিত লেখকের প্রথম নাটক। এই রাজিয়াটা মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক। বাংলা নাটক শর্মিষ্ঠা বাংলা ভাষার প্রথম সার্থক, মৌলিক এবং পৌরাণিক নাটক। তাহলে বাংলা ভাষার প্রথম সার্থক, মৌলিক এবং পৌরাণিক নাটক হচ্ছে কি? শর্মিষ্ঠা, যার লেখক হচ্ছে কি? মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক। তাহলে পদ্মাবতী হচ্ছে বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী। গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডায়মন্ড অবলম্বনে রচিত এই নাটকের পদ্যাংশে অমিতাক্ষর ছন্দের প্রথম পরীক্ষামূলক ব্যবহার করা হয়। তাহলে পদ্মাবতী নাটকটা হলো সার্থক কমেডি, বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক হচ্ছে পদ্মাবতী, যা লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর এটা হচ্ছে অমিতাক্ষর ছন্দের প্রথম পরীক্ষামূলক ব্যবহার করা হয় এই পদ্মাবতী নাটকে। আর শর্মিষ্ঠা হচ্ছে নাটক, এই শর্মিষ্ঠা নাটক বাংলা ভাষার প্রথম সার্থক, মৌলিক এবং পৌরাণিক নাটক। কৃষ্ণকুমারী ইতিহাস আশ্রয়ী এই নাটকে বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি। কৃষ্ণকুমারী হলো ইতিহাস আশ্রিত এই নাটকটি বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি। কৃষ্ণকুমারী ট্র্যাজেডি নাটক, বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। ইতিহাসে আশ্রিত এই নাটকটি বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি। আচ্ছা, তারপরে মায়াকানন লেখকের অসমাপ্ত বিজ্ঞানাত্মক নাটক। আসি প্রহসন, বুড়া শালিকে ঘাড়েরও, একেই বলে কি সভ্যতা। তবে কাব্যগ্রন্থ আছে তিলোত্তমা মহাকাব্য। তিলোত্তমা মহাকাব্য কবির প্রথম বাংলা কাব্য। এটি অমিতাক্ষ সংরচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা কাব্য। তাহলে তিলোত্তমা মহাকাব্য হচ্ছে কবির প্রথম বাংলা কাব্য। এটি অমিতাক্ষ ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা কাব্য। ব্রজঙ্গনা কাব্য 1861 সালে প্রকাশের পূর্বে এর নাম ছিল রাধা বিরহ। তারপর মিত্রাক্ষর ছন্দে রচিত কবির একমাত্র কাব্য, এটি পদাবলী ধারার কাব্য। তাহলে এই তিলোত্তম কাব্য লেখা হচ্ছে 1861 সালে, কিন্তু প্রকাশ হচ্ছে 1861 সালে। প্রকাশকাল হচ্ছে 1861 সালে। বীরাঙ্গনা কাব্য 1862 সালে বাংলা ভাষায় প্রথম পত্রকাব্য। তাহলে বাংলা ভাষায় প্রথম পত্রকাব্য হচ্ছে কি? বীরাঙ্গনা, বাংলা ভাষায় প্রথম পত্রকাব্য। এতে মোট পত্রের সংখ্যা আছে 11টি। তাহলে বীরাঙ্গনা কাব্যে পত্রের সংখ্যা কয়টি আছে? 11টি। এই কাব্যে অমিতাক্ষ ছন্দের প্রথম পূর্ণাঙ্গ ও সার্থক ব্যবহার হয়। চতুর্দশপদী কবিতাবলী 1866 সালে বাংলার প্রথম সনেট সংকলন। চতুর্দশপদী কবিতায় মোট কবিতার সংখ্যা হচ্ছে 102টি। প্রথম বাংলা সনেট বঙ্গভাষা। মহাকাব্য মেঘনাদ বধ কাব্য 1861 সালে। এই 1861 সালকে বাংলা সাহিত্যের ইতিহাসের সার্থক সাল বলা হয়। বাংলা সাহিত্যের ইতিহাসে কি বলা হয়? সার্থক সাল বলা হয়। বাংলা ইতিহাসের নানা কারণে গুরুত্বপূর্ণ সালও বলা হয় 1861 সাল। কারণ এই 1861 সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়, আবার তিলোত্তমা কাব্য প্রকাশিত হয় 1861 সালে। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এই 1861 সালে। যার কারণে 1861 সালকে খুবই গুরুত্বপূর্ণ সাল হিসেবে বিবেচনা করা হয়। গ্রন্থ হচ্ছে হেক্টর বধ। এখন আছে বীরাঙ্গনা কাব্যে মোট কতটি পত্র সংবলিত আছে? 11টি। এটা ছিল প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড, অফিসার ক্যাশ 2021। বাংলা সাহিত্যের সনেট রচনা প্রবর্তক কে? সনেট মাইকেল মধুসূদন দত্ত। সনেটের বৈশিষ্ট্য হচ্ছে কি? 14 চরণ বিশিষ্ট, প্রতি চরণে 14 মাত্রা থাকে। মিসামণি মুক্তাহিম স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নেই আর। এই কবিতাংশে ভাব নিচের কোন কবিতার প্রকট ধারা হয়েছে? কপোতাক্ষ নদ। আর নিচের কোন সাল বাংলা সাহিত্য ইতিহাসে নানা কারণে গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে 1861 সাল। কারণ 1871 সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন, এই কারণে গুরুত্বপূর্ণ বলা হয়।
একেই বলে কি সভ্যতা কার রচনা? এটা হচ্ছে একেই বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা শীর্ষক সনেটের রচনা মাইকেল মধুসূদন দত্ত অবলম্বনে রচনা করেছেন। এটা হচ্ছে রচনা করেছেন হচ্ছে শেক্সপিয়ার। এটা কত হচ্ছে 7 খ। এই যে শেক্সপিয়রীয় বা পেত্রাগুটি নিচে কোন চতুর্দশপদী কবিতা, এটা হচ্ছে বঙ্গভাষা বাংলা কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পৃথকরি প্রতিকৃত? এটা হচ্ছে প্রতিকৃত হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে এই বঙ্গ ভান্ডারে তব বিদিত রতন পরধন লোভে কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সনেট শব্দটি অর্থ ফ্রান্স। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক সেটি কিন্তু ট্রাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। ট্রাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। এখন আসি দীনবন্ধু মিত্র। ব্যক্তিগত নাম হচ্ছে পিতৃপ্রদত্ত নাম হচ্ছে গন্ধর্বর নারায়ণ মিত্র। ছদ্মনাম হচ্ছে কস্য। উপাধি হচ্ছে রায় বাহাদুর। পেশা হচ্ছে ডাক বিভাগের পরিদর্শক ছিলেন এই দীনবন্ধু মিত্র। জন্মগ্রহণ করেন 1830 সালে এবং মৃত্যুবরণ করেন 1873 সালে। গুরুত্বপূর্ণ সাহিত্য নীলদর্পণ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি। এই নাটক হচ্ছে নীলকরদের অত্যাচার সম্পর্কে আলোচনা করা হয়। এটি ঢাকাতে প্রথম বাংলা গ্রন্থ প্রকাশ করা প্রথম বাংলা গ্রন্থ এই নীলদর্পণ। নীলকরদের অত্যাচার সম্পর্কে আলোচনা করা হয়। তারপর আছে জামাই বাড়ি, নবীন তপস্বিনী, প্রহসন হচ্ছে সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, এগুলো হচ্ছে দীনবন্ধু মিত্র। আচ্ছা, নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? এটা হচ্ছে নীলকরদের অত্যাচার। এখন আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম হচ্ছে 24 পরগনা জেলা কাঁঠালপাড়া গ্রামে। তাহলে বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ হচ্ছে কাঁঠালপাড়া গ্রামে। এই বঙ্কিমচন্দ্র ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। উপাধি হচ্ছে শশী, সাহিত্য সম্রাট এবং রায় বাহাদুর। তাহলে বঙ্কিমচন্দ্রের ব্যক্তিগত তথ্য হচ্ছে উপাধি শশী, সাহিত্য সম্রাট এবং রায় বাহাদুর। সাহিত্য সংস্কৃত হচ্ছে বাংলা ইতিহাসের বাংলা উপন্যাসের জনক। কলকাতা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, বঙ্কিমচন্দ্র উপাধি হচ্ছে ঋষি, সাহিত্য সম্রাট এবং রায় বাহাদুর। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় ঋষি, সাহিত্য সম্রাট এবং রায় বাহাদুর। সাহিত্য স্বীকৃতি বাংলা উপন্যাসের জনক বলা হয় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় এর প্রথম স্নাতকোত্তরদের একজন। তাহলে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তার কারণ হচ্ছে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেকগুলো উপন্যাস লিখেছে। এর উপন্যাসগুলো যখন আসবো বহুত এই জীবনে উপন্যাসই বেশি লিখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার কারণে এই উপন্যাসের জনক বলা হয়। আর এর উপর দিয়ে আসলো সাহিত্য সম্রাট, রায় বাহাদুর আর ঋষি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকোত্তর পেয়েছিল তাদের মধ্যে একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পেশাগত জীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম প্রকাশিত রচনা ললিতা পুরাকালিত গল্প তথা মানুষ 1856 সালে। উপন্যাস রাজমহল ওয়াইফ ইংরেজিতে রচিত প্রথম উপন্যাস, যা 1864 সালে প্রকাশিত হয়। উপন্যাস তার রাজমহলের ওয়াইফ ইংরেজিতে রচিত প্রথম উপন্যাস। ঐতিহাসিক ও ইতিহাস আশ্রিত উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, 1865 সালে লিখেছেন। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে দুর্গাবতীর কন্যা। প্রধান চরিত্র হচ্ছে তিলোত্তমা, জগৎ সিংহ, ওসমান ও আয়েশা। মিনালি উপজীব্য হচ্ছে তুর্কি আক্রমণ ও মুসলিম বিজয়। চরিত্র হচ্ছে হেমচন্দ্র ও মৃণালিনী উপন্যাস। চন্দ্রশেখর আনন্দমাঠ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। উপজীব্য হচ্ছে 76 মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহ। এই হচ্ছে কি হচ্ছে সেটা আনন্দমাঠের উপজীব্য হচ্ছে 76 মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহ আনন্দমাঠ।
এই উপন্যাসে বন্দে মাতরম গানটির প্রথম ব্যবহৃত হয়। এর জবাবে শেখ মোহাম্মদ ইদ্রিস রচনা করেন বঙ্কিম দুহিতা। দেবী চৌধুরানী রংপুর অঞ্চলের জমিদার। দেবী চৌধুরানী কিংবদন্তি অনুসারে রচিত রাধারানী উপন্যাস রোমান্টিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের সকল উপন্যাসে রোমান্টিক এবং কপাল কুণ্ডলা। বাংলার প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কপাল কুণ্ডলা। তাহলে বাংলা ভাষার প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কি? কপাল কুণ্ডলা। বাংলা ভাষার প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। প্রধান চরিত্র হচ্ছে নবকুমার ও কপাল কুণ্ডলা। গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে প্রতীক তুমি পথ হারিয়েছ, প্রদীপ নিভিয়ে গেল, আমি অবিশ্বাসী নয়, তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন। যুগালঙ্গী উপন্যাস সামাজিক উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিধবা বিবাহের বিরুদ্ধে প্রক্রিয়া দেখানো হয়েছে এই কৃষ্ণকান্তের উইলে। প্রধান চরিত্রে গোবিন্দলাল, রোহিণী ও ভ্রমর। বিষবৃক্ষ যে প্রধান চরিত্র নাগেন্দ্রনাথ ও কুন্দন নন্দিনী। মনস্তাত্ত্বিক উপন্যাস রজনী। রাজনৈতিক উপন্যাস আছে রাজসিংহ। অন্যান্য আছে ইন্দিরা উপন্যাসিকা ও সীতারাম। ত্রয়ী উপন্যাস আছে সীতারাম, দেবী চৌধুরানী ও আনন্দমাঠ। নকশা জাতীয় রচনা হচ্ছে কমলাকান্তের দপ্তর। প্রবন্ধ হচ্ছে মুচিরাম গুড়ের জীবনী চরিত্র, সাম্য ইত্যাদি। সম্পাদিত বঙ্গদর্শন। তাহলে সম্পাদিত পত্রিকা হচ্ছে বঙ্কিমচন্দ্রের সম্পাদিত পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন। তার মানে বোঝা গেল এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুত উপন্যাস লিখেছে, যার কারণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় উপন্যাসের জনক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় উপন্যাসের জনক। আচ্ছা, রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী হচ্ছে কৃষ্ণকান্ত উইলের নায়িকা। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে অনবদ্য উপন্যাসে কপালকুণ্ডলা রচিত কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাটকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। তারপর ঋষি বলা হয়, রায় বাহাদুরও বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এখন আসি কায়কোবাদ। মূল নাম হচ্ছে মোহাম্মদ কায়েস আল কুরেশি, আধুনিক যুগের প্রথম মুসলমান কবি। তাহলে এই কায়কোবাদ হচ্ছে আধুনিক যুগের প্রথম মুসলমান কবিকে বলা হয় কায়কোবাদ। কায়কোবাদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম মহাকাব্য মহাশ্মশান। কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা মহাশ্মশান। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত মহাকাব্য, তৃতীয় হবে না, মানে দ্বিতীয়, মহাশ্মশান। তৃতীয় খণ্ডে বিভক্ত এই মহাকাব্যটি মোট 60টি সর্গে রয়েছে। গীতি কবিতা বিরহ বিলাস, অশ্রুমালা। কাহিনী কাব্য হচ্ছে মোহরণ শরীফ। উল্লেখযোগ্য কবিতা হচ্ছে আজান, আমার বাংলা। মীর মোশাররফ হোসেন 1847 সালে জন্মগ্রহণ করেন এবং 1911 সালে মৃত্যুবরণ করেন। মীর মোশাররফ হোসেন 1847 সালে জন্মগ্রহণ করেন এবং 1911 সালে মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত তথ্য: মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম ছিল গাজী মিয়া। মীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম গাজী মিয়া। সাহিত্য স্বীকৃতি: প্রথম মুসলমান নাট্যকার, প্রথম মুসলমান ঔপন্যাসিক। ছদ্মনাম গাজী মিয়া। সাহিত্য স্বীকৃতি হচ্ছে প্রথম মুসলমান নাট্যকার, প্রথম মুসলমান ঔপন্যাসিক। সাহিত্য গুরু হচ্ছে কাঙ্গালার হরিনাথ। মীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। সাহিত্য স্বীকৃতি হচ্ছে প্রথম মুসলমান নাট্যকার, প্রথম মুসলমান ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন। ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। সাহিত্য গুরু হচ্ছে কাঙ্গালা হরিনাথ। উপন্যাস রত্নবতী, মুসলমান রচিত প্রথম উপন্যাস রত্নবতী। বিষাদ সিন্ধু ইতিহাস শাস্ত্রীয় উপন্যাস। তারপরে উদাসীন, এই বিষাদ সিন্ধুর নায়ক হচ্ছে কি চরিত্র হচ্ছে এজিদ হচ্ছে নায়ক বিষাদ সিন্ধুর। উদাসীন প্রতীকের মনের কথা আত্মজীবনীমূলক উপন্যাস। নাটক হচ্ছে বসন্ত কুমারী। মুসলমান রচিত প্রথম বাংলা নাটক বসন্ত কুমারী হচ্ছে মুসলমান রচিত প্রথম বাংলা নাটক। জমিদার দর্পণ, বেহুলার গীতাভিনয়। প্রহসন হচ্ছে এর উপায় কি, ভাই ভাই এই তো চাই, কাগজ। জীবনী গ্রন্থ গাজী মিয়ার বস্তানি, আত্মজীবনীমূলক ব্যঙ্গাত্মক রচনা।
গাজী মিয়ার বস্তানি। কাব্য হচ্ছে গোড়াই বীজ বা গৌরী সেতু। প্রবন্ধ হচ্ছে গো জীবনী বা সম্পাদিত পত্রিকা হচ্ছে আজিম জনের নেহার বাহিতকারী। ব্যাংকের বিগত বছরের প্রশ্নগুলি, মাতৃভাষা যার ভক্তি নেই সেই মানুষ নয় উক্তিটি কার? মীর মোশাররফ হোসেনের। মীর মোশাররফ হোসেনের সঙ্গে প্রাসঙ্গিক নয় যে ধরনের সাহিত্যকর্ম সেটা হচ্ছে ট্রাজেডি। ট্রাজেডি লিখেছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। গাজী মিয়া কার ছদ্মনাম? মীর মোশাররফ হোসেনের। বিষাদ সিন্ধুর উপন্যাসের নায়কের নাম কি? এজিদ। এখানে দাগ দিতেছি, নিচে এজিদ দাগ দেওয়া আছে। বসন্ত কুমারী কার? বসন্ত কুমারী মীর মোশাররফ হোসেনের নাটক। তারপরে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস, বিষাদ সিন্ধু একটা হচ্ছে উপন্যাস। বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। রবীন্দ্রনাথ ঠাকুর খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861 সালে 7 মে এবং বাংলা 1268 সালে 25 বৈশাখ। জন্মস্থান হচ্ছে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। পিতা নাম হচ্ছে ব্রাহ্ম সমাজের মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি, আর মাতা হচ্ছে সারদা সুন্দরী দেবী। স্ত্রী ভবতারিণী দেবী। তবে রবীন্দ্রনাথ ঠাকুর নামকরণ করেন মৃণালী দেবী। মৃত্যু 7 আগস্ট 1941 সালে এটি। বাংলা 1348 সালের 22 রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ বিবর্তন: শালিল্য ব্রাহ্মণ, বন্দ্যোপাধ্যায় কুশারী ব্রাহ্মণ, পিরালি ব্রাহ্মণ ঠাকুর পরিবার। এটা হচ্ছে বংশ বিবর্তন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচার স্থান হচ্ছে খুলনার পিঠাভোগ, খুলনার পাতিশর, কুষ্টিয়ার শিলাদহ, রাজশাহী জেলার কালীগ্রাম, নড়াইল জেলার প্রতিশর এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদাপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর। কাব্য ও কবিতা: প্রথম প্রকাশিত কাব্য ও কবিতা হচ্ছে অভিলাষ। প্রথম নামোল্লেখ প্রকাশিত কবিতা হিন্দুমালার উপহার। প্রথম রচিত কাব্যগ্রন্থ বনফুল। প্রথম রচিত কাব্যগ্রন্থ কি? বনফুল। প্রথম গ্রন্থাকার প্রকাশিত হয় কাব্য কাহিনী 1878 সালে। অন্যান্য গুরুত্বপূর্ণ কাব্য হচ্ছে প্রভাত সঙ্গীত, কড়ি ও কমল, সোনারতরী, কথা ও কাহিনী, চিত্রা, গীতাঞ্জলি, সংস অফারিংস, বলাকা, পুনঃ শেষ লেখা। উপন্যাস 13টি। রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস হচ্ছে 13টি। এক হচ্ছে করুণা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কিন্তু অপূর্ণ উপন্যাস। 2 ঐতিহাসিক বা ইতিহাস আশ্রয় উপন্যাস বউ ঠাকুরানীর হাট, প্রথম প্রকাশিত উপন্যাস। ঋষি রাজনৈতিক উপন্যাস হচ্ছে গোড়া, রবীন্দ্রনাথের বৃহত্তম শ্রেষ্ঠ উপন্যাস গোড়া। বৃহত্তম এবং শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কি? গোড়া। ঘরের বাইরে রবীন্দ্রনাথের চলিত রীতির প্রথম উপন্যাস ঘরের বাইরে। তারপর 4 অধ্যায়। সামাজিক উপন্যাস দৈবন, চোখের বালি, নৌকাডুবি, চতুরঙ্গ, যোগাযোগ, 3 পুরুষ। কাব্য উপন্যাস হচ্ছে শেষের কবিতা। অন্যান্য প্রজাপতি, নিবন্ধন, হাস্যরত্মক, মালঞ্চল, বিয়োগাত্মক নাটক, বাল্মীকি প্রতিভা, বিসর্জন, শ্রেষ্ঠ নাটক এটা বলা হয়। বিয়োগাত্মক বলা হয় চিত্রদঙ্গা, রাজা, মুক্তধারা, সাংকেতিক, নটি, পূজা, নৃত্যনাট্য। বসন্ত নজরুলকে উৎসর্গ করেছে। বসন্ত নজরুলকে উৎসর্গ করেছে। রক্তকবি, তাসের ঘর সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিল। চিরকুমারী শোভা, ছোট গল্প ভিখারিনী বাংলা ভাষার প্রথম। বেলা বেলা সার্থক ছোট গল্প শরৎচন্দ্রের উপন্যাস। হৈমন্তী, কাবলিওয়ালা, সমাপ্তি, এক রাত্রি, নষ্টিনর, পোস্টমাস্টার, চরিত্র হচ্ছে রতন, শ্রুতি, কথিত ভাষান, অপ্রকৃত, অতি প্রকৃত, শোভা, অতিথি, লাইব্রেরি শেষ ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত? 1910 সালে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? পুনঃ নাটক নয়, কিন্তু এটা একটা কি? কাব্য। আচ্ছা, একটি ধানের শীষের উপর একটি শিশুবিন্দু পংক্তি রচিত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন? 1926 সালে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা উপন্যাস? চতুরঙ্গ। ক্লান্ত আমি ক্ষমা করো প্রভু গানটি রচিত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ রচিত যে গল্পটি বর্ণিত বেদনা বিধুর নয়, তা হচ্ছে কঙ্কাল। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিএড উপাধি দেন 1838 সালে। 1836 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি প্রদান করেন। 1936 সালে 1936 সালে ডিলিট উপাধি প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঘরের বাইরে উপন্যাসের রচয়িতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরের বাইরে প্রথম চলিত ভাষার প্রথম উপন্যাস এটা ঘরের বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। বৃষ্টি পড়ে টাপুরটুকু নদে পান কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী জন্ম শতকে পালিত হবে 2061 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী পালিত হয় 2011 সালে। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? এটা হচ্ছে 1913 সালে। কোন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? এটা হচ্ছে চতুরঙ্গ। আচ্ছা, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার কোথায় রচনা হয়? কোথায় রচনা করেন? জোড়াসাঁকোতে রচনা করেন। সরি, বীরাঙ্গনা কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? বীরাঙ্গনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার কোথায় রচনা করেন? এটা শিলাইদহ রচনা করেন। কোথায় রচনা করেন? শিলাইদহ। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? এটা হচ্ছে দোলন চাপা শেষের কবিতা সোনার তরী মানসী। এটা হচ্ছে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের লাই। রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করে করছেন? এটা তাসের ঘর, বাতাসের দেশ। রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত নাটক। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের কত লাইন আমাদের জাতীয় কবি সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছেন? 10 লাইন। বাংলা টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখতে দেখতে আমরা 13তম দিনে চলে আসলাম। সামনে 14তম দিন, 14তম দিনে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। 15তম দিনে শেষ হয়ে যাবে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। এরকম ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর মন্ত্রের কথা হলো, কষ্ট না করলে কিন্তু পড়া কোনোদিনই কৃষ্ট মেলে না। কষ্ট করাই লাগবে, কষ্ট করলে কৃষ্ট মেলবে। আল্লাহ হাফেজ।